আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৯৭৫ সালে প্রতি বিপ্লব সংগঠিত এবং সেই সময় আমরা বাংলাদেশের অনেক জাতির সূর্য সন্তানদেরকে হারিয়েছিলাম। কিন্তু এই সব বাধা কেটিয়ে জিয়াউর রহমান সেই সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। জিয়াউর রহমান কীভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে সে বিষয়ে আজকে কথা বলবো না, অন্য কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু এই ১৯৭১ থেকে ৭৪-এর দুর্ভিক্ষ এবং ৭৫ সালের এই ভণ্ডুল দশা থেকে খুব দক্ষতার সাথে জিয়াউর রহমান রাষ্ট্রের নেতৃত্ব দেন এবং রাষ্ট্রকে অনেকটাই স্থিতিশীল করে আনেন। জিয়াউর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আসলে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। এমনকি এই বাংলাদেশের যারা এখন পুকুর চুরি করছেন, কেউ সাগর চুরি করছেন, এই সাগর চুরিগুলো জিয়াউর রহমানের মধ্যে ছিল না। কারণ রাষ্ট্রপ্রধান যদি আসলে ভালো থাকে তাহলে পুকুর চুরি, সাগর চুরি, নদী চুরি এই জাতীয় কর্মকাণ্ড হওয়া অস্বাভাবিক, কিছুটা হবে, কিন্তু বড় ধরনের এই দুর্নীতি হওয়া অসম্ভব। সেই সময় তার রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা এবং মেধার কারণে মানুষ তাকে কতটা পছন্দ করত। যখন সে নিহত হয় এবং তার জানাজায় প্রায় ২০ লক্ষ লোক সেই জানাজায় অংশগ্রহণ করেছিল। জিয়াউর রহমান মারা যাওয়ার পর আসলে আরেকটা ঘটনা ঘটে, যে সেটা হলো বিএনপির রাজনীতি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু মাত্র ১০ বছরের মাথায় আবার কিন্তু সেই বিএনপিকে জনগণ কিন্তু ক্ষমতায় নিয়ে আসে ১৯৯১ সাল। এই ১৯৯১ সালে এই বিএনপির যে বিজয়, এই বিজয়টা আসলে জিয়াউর রহমানের অতীত কর্মকাণ্ড বিচার করেই সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হয়তো বিএনপিকে সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করেছিল, কিন্তু ১৯৯৬-তে সেভাবে বিএনপিকে মানুষ গ্রহণ করেনি। তাই ৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় চলে এসেছিল। আবার আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ডের কারণে ২০০১ সালে আবারও বিএনপি বিশাল ব্যবধানে জয়লাভ করে এবং সেই জয়ের জন্য ধরা হয়েছিল যে জামাতের সাথে তাদের জোট হওয়ার কারণে। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে আবারও সেই বিএনপি জামাতের ভরাডুবি হয়। সব মিলিয়ে বিএনপির উত্থান পতনের মধ্যেই আছে, একবার জনপ্রিয় হচ্ছে, একবার অজনপ্রিয় হচ্ছে। ২০২৪-এর ৫ই আগস্টের আগে বিএনপির জনপ্রিয়তা আসলে প্রায় 70% মতো ছিল। কিন্তু ৫ই আগস্টের পর বিএনপি ক্ষমতায় না আসলেও বাংলাদেশের একটা রীতি বিএনপির নেতাকর্মীরা সবসময় মনে রাখতো যে বাংলাদেশের দল হচ্ছে দুটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আর বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের মানুষ এটা মেনেই নিয়েছে যে হয়তো ০ অথবা ১, হয়তো আওয়ামী লীগ অথবা বিএনপি, ভালো করলেও আওয়ামী লীগ বা মন্দ করলেও আওয়ামী লীগ। মানে এই দুইটা দলের বাইরে মানুষ আসলে কখনো চিন্তাও করছে না বা চিন্তা করার প্রয়োজনও মনে করছে না। এই কারণে আওয়ামী লীগ যদি অজনপ্রিয় হয় তখন বিএনপি জনপ্রিয়তা পায় এবং বিএনপি ক্ষমতায় চলে আসে। আর এই নীতি আসলে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষও বিশ্বাস করছে, আবার এই আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরাও এটা বিশ্বাস করছে। ধরুন বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে কোনো লোক যদি বা কোনো দল যদি ভালো মানুষকেও যদি প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় বা নির্বাচনে দাঁড় করায়, তাকে সাধারণ মানুষ ভোট দিতে চায় না। তারা সবসময় দেখে তার বাবা এমপি ছিল কিনা, তার পিছনের ব্যাকগ্রাউন্ড কি, এইসব জিনিস চিন্তা করছে এবং মনে করছে এই তার বাবা যদি এমপি না থাকে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে, তাহলে সে দায়িত্ব পালন করতে পারবে না। আবার এই জনসাধারণ আবার বলতে থাকে যে রাজনীতিবিদরা সবাই খারাপ এবং দুর্নীতিবাজ। এটা আমাদের বাংলাদেশের জন্য আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা মনে করেছিল যে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই, তাই বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং রাষ্ট্রের যতগুলো এই পুকুর চুরি, নদী চুরি, সাগর চুরির যতগুলো জায়গা ছিল, টেন্ডারবাজি, দখল বাণিজ্য, যতগুলো জায়গা ছিল সবগুলোই কিন্তু বিএনপির নেতা নেত্রীরা দখল করে নিয়েছে। কারণ তারা ভেবেই নিয়েছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে এবং এই সব জিনিস বিএনপির হাতে যাবে, অতএব এটা তাদের পৈতৃক অধিকার। কিন্তু বাংলাদেশের তরুণ সমাজের মনে আসলে এখন ভিন্ন একটা চিন্তা চলছে এবং এই তরুণ সমাজ আসলে এই বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে অন্য কিছু দেখছে বা অন্য কিছুর স্বপ্ন দেখতে চাইছে। বিএনপি কি পারবে এই তরুণ সমাজকে আসলে তাদের দলে বিড়াতে
এবং তাদেরকে সন্তুষ্ট করে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে কর্মকাণ্ডগুলো চলছে, এই কর্মকাণ্ডগুলো আসলে অনেক শক্ত হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারেক রহমান। যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক কালচার হয়ে গিয়েছে যে সাগর চুরি এবং পুকুর চুরির, তাই যেহেতু একটা সুযোগ থাকে, এই কারণে তারেক রহমান কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত কন্ট্রোলে নিতে পারছে না। এবং এই কারণে সাধারণ মানুষ কিন্তু বা এই ইয়াং জেনারেশন এখন এই বিএনপিকে আসলে চাচ্ছে না। হয়তো মনে করবেন যে এই তরুণ সমাজের ভোট দিলেই তো কেউ সরকার গঠন করতে পারবে না, কিন্তু তারা বড় ধরনের একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। যেমন প্রায় 3.5 থেকে 4 কোটি ভোটার রয়েছে এই তরুণ ভোটার, এবং এছাড়াও একটা ইয়াং জেনারেশন রয়েছে। এই ইয়াং জেনারেশন যারা রয়েছে, যাদের বয়স 40 থেকে 45-এর মধ্যে, যারা মোটামুটি আপডেট এবং বর্তমান রাজনীতি সম্পর্কে কিছুটা হলেও সচেতন, এই সব মিলিয়ে যে কোনো সময় বিএনপি বা আওয়ামী লীগের এই দলকে নিয়ে আসলে যেভাবে মানুষ এত বছর চিন্তা করে এসেছে, এই প্রেক্ষাপটটা পাল্টে দিতে পারে। তরুণ সমাজ যদি আসলে এটা পাল্টে দিতে যদি সক্ষম হয়, তাহলে অবশ্যই তারেক রহমানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপির জন্য এটা কঠিন একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যে তারা পূর্বের যে ঐতিহ্য, যে আওয়ামী লীগ চলে গেলে বিএনপি, বিএনপি চলে গেলে আওয়ামী লীগ, এই ঐতিহ্য ধরে রাখতে পারবে কিনা। এবং বিএনপির যে নেতারা এত বছর বিএনপিকে যেভাবে পরিচালিত করেছে, তারাও কিন্তু এখন চাইছে আওয়ামী লীগ তাদের পাশে এসে দাঁড়াক এবং আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ হোক। কারণ তারা মনে করছে যদি গণতন্ত্র স্বাভাবিক থাকে, তাহলে হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, না হয় বিএনপি ক্ষমতায় থাকবে। এর জন্য বিএনপিকে খুব বেশি পরিশ্রম করতে হবে না, বা খুব বেশি মাথা কাটাতে হবে না, বা তাদের এই দুর্নীতিও খুব বেশি নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে না। কারণ বিএনপির প্রতি মানুষ যদি বিরক্ত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগকে দিবে, আবার আওয়ামী লীগের পরে আবার বিএনপিকে চলে আসবে। তাই তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আগের যে রাজনৈতিক ধারা, এই রাজনৈতিক ধারাকে টিকিয়ে রাখবে। কিন্তু ইদানিং তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব কিছু একটু ভিন্নতার সুর দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে তারেক রহমান বুঝতে পারছে যে বর্তমান তরুণ সমাজ যেটা চায়, বিএনপি যদি সেদিকে না হাঁটে, তাহলে বিএনপির জন্য এটা অনেক বিপদের কারণ হতে পারে। বর্তমান তরুণ সমাজ যেভাবে ভাবছে, সেভাবে যদি বিএনপিকে পরিচালিত করতে না পারে, তাহলে বিএনপির জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে, এবং বিএনপি এই রাজনীতির মাঝে টিকে থাকা দায়ী হয়ে যাবে। তাই তারেক রহমান যদিও ভিন্ন রাজনীতি বা ভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করছে, কিন্তু তার এই বর্তমান নেতৃত্ব, যারা এই বিএনপির হাইকমান্ড রয়েছে, তারা তারেক রহমানের সেই ভাষ্যটা আমার মনে হয় বুঝতেই পারছে না, এবং জনগণের পালস অনুযায়ী কথা বলতে পারছে না। কারণ মির্জা ফখরুল সহ বিএনপির কিছু নেতাদের আপনি বক্তব্যগুলো যদি একটু বিবেচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে বিএনপি এখনও সেই আগের রাজনীতির মধ্যেই পড়ে আছে, এবং মনে করছে বিএনপি অনায়াসে জিতে যাবে। কারণ যেহেতু আওয়ামী লীগ নেই, সাধারণ মানুষ আগের মতো বিএনপির প্রার্থীদের গুণাগুণ যাচাই না করে শুধুমাত্র তাদের ব্যাকগ্রাউন্ড দেখেই তাদেরকে ভোট দিয়ে দেবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।